আনমনে সিগারেট টানতে টানতে কখন যেন সিগারেটের আগুন খসে হাতে পড়ে গেল, খেয়ালই করলাম না। তৎক্ষণাৎ জ্বালা শুরু করলো হাতের উপর। ইচ্ছা করলেই রুমে এসে ফ্রিজ খুলে বরফ বের করে পোড়া জায়গার উপর দিতে পারতাম, কিন্তু সেই ইচ্ছা করতেছে না। হাতের পোড়ার চেয়ে হৃদয়ের পোড়া ক্ষতটা অনেক বেশি। তাই চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আস্তে আস্তে আকাশের তারাগুলো মেঘের আড়ালে ঢেকে যাচ্ছে। কালো মেঘের ভেলা তারাগুলোকে আড়াল করে দিচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, পা টনটন করছে। ব্যালকনিতে চেয়ার পাতা আছে, এটা আমার এতক্ষণ খেয়াল ছিল না। দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুইটা ব্যথা করছে। চেয়ারটা টেনে বসে কখন যে ঘুমিয়ে গেলাম। কি ব্যাপার, তুমি এখানে ঘুমাচ্ছ কেন? আমার সাথে কি এক বিছানায় ঘুমাতে তোমার ভালো লাগে না? তুমি এটা কেন করছো আমি বুঝতে পারছি। তোমার মায়ের জন্য আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করতেছো তুমি। কি চাও বাবু, ভালো করে বলো। আমাকে যদি না চাও কেন নিয়ে আসলে? ডিভোর্স দিতে চাও? আমার সাথে সংসার করবে না? এত রাতে চিৎকার করো না, চুপ করো রুবাইয়া। তুমি এত বেশি বুঝো কেন? বেশি বুঝবো না কি করব? বিছানায় না ঘুমিয়ে তুমি ব্যালকনিতে চেয়ারে বসে ঘুমাচ্ছ, এতে আমার বুঝার বাকি আছে নাকি কিছু? আরে তেমন কিছু না, সিগারেট খাবো বলে এখানে এসে বসেছিলাম। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। রাত কটা বাজে? আর কয়টা বাজবে? 4টে বাজে। যদি বিছানায় শুতে চাও তাহলে চলে আসো। আমি রুবাইয়ার সাথে সাথে রুমে চলে আসলাম। এখন আর ঘুম হবে না, জেগে আছি। রুবাইয়া ঘুমিয়ে গেলে আমি উঠে চলে যাব আম্মুর রুমে। আম্মুকে নিয়ে হাঁটতে বের হব। হাঁটতে হাঁটতে তার সাথে দরকারি কথাগুলো সেরে নেব। রুবাইয়া আমাকে বলছে, বাবু আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও, ঘুমিয়ে যাব, না হলে এখন ঘুম আসবে না। রুবাইয়ার কাছে তার আরাম সবার আগে সবসময় বেশি। একটু ঘুম না হলেই সে কেমন ক্লান্ত হয়ে যায়। মাথায় হাত বুলিয়ে দিলাম, মিনিট 10 পরে দেখছি ঘুমিয়ে গেছে। আয়ানের পর পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। আমি উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আম্মুকে ডাক দিলাম। আম্মু নামাজ পড়ে পান মুখে দিয়েছে। আম্মু চলো হাঁটতে বেরোবো। ঠিক আছে তুই যা, আমি আসছি। আম্মু বোরকা পরে বের হলো। সকালে রাস্তায় কোনো মানুষজন নেই, গাড়ি নেই, চারদিকে শুনশান নীরবতা। আম্মুকে নিয়ে কিছু দূর হেঁটে পার্কের কাছে এসে বসলাম। তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, এই জন্য তোমাকে বাইরে নিয়ে এসেছি। কি এমন গুরুত্বপূর্ণ কথা বলতে শুনি? তোদের সাথে কি আমাকে রাখবি না? তুমি কিভাবে ভাবতে পারলে আমি এটা বলবো? তোমার ছেলেকে তুমি এমনটা ভাবতে পারলে? আসলে বাবা, আমি চাই তোর সংসার টিকে থাকুক। আমার দাদু ভাইকে এতিম করতে চাই না, মা হারা করতে চাই না। বাবা মা ছাড়া সন্তানের খুব কষ্ট হয়। তোকে আমি খুব কষ্ট করে বড় করেছি। তোর বাবা বেঁচে থাকলে এতটা কষ্ট আমার করতে হতো না। এখন যদি তোদের ছাড়াছাড়ি হয়ে যায় আমার কারণে, আমার দাদুভাই সিরাত কিন্তু বাবার আদর থেকে বঞ্চিত হবে। আইনগতভাবে সিরাত তার মার কাছে থাকবে। আবার 2 দিন পর তার মায়ের অন্যখানে বিয়ে হলে তুই যদি নিয়ে আসিস তখন মায়ের আদর থেকে বঞ্চিত হবে। এইরকম কিছু ভাবছি না আমি। তোমাকে অন্য কোথাও রাখা সেটা তো আর সম্ভব না আমার জীবন থাকতে। আমি অন্য কিছু একটা ভাবতেছি, সে বিষয়ে তোমার সাথে কথা বলতে চাই। ঠিক আছে, কি বিষয়ে কথা বলতে চাস বল। প্রায় ঘন্টাখানেক আম্মুর সাথে কথা বললাম। এখন সকাল 7টা, বাসায় চলে আসছি। রুয়াইয়া ঘুম থেকে উঠেছে। সিরাতের কান্নার শব্দ শুনে বললাম, কি হয়েছে? সে কাঁদছে কেন? কাঁদবে না? সেই কখন সে ঘুম থেকে উঠেছে, উঠে বাবা বাবা বলে কান্না করছে। তুমি তো সেই কখন গিয়েছো। কি এত কথা বললে এতক্ষণ লাগে? আম্মুকে সবকিছু বুঝিয়ে বললাম, তাই দেরি হয়েছে। আম্মুকে রাজি হয়েছে এবার বাসা ছেড়ে যেতে? হ্যাঁ হয়েছে। সে তো আমার কথা ভেবে আমার ভালোর জন্য অবশ্যই রাজি হবে। কি সিদ্ধান্ত নিলে? আম্মু কোথায় যাবে? কোথায় রেখে আসবে? দেখি কোথায় রাখা যায়। শোনো আমি বলি কি, আম্মুর তো বোন আছে, তাদের কাছে রাখবে নাকি বৃদ্ধাশ্রমে রাখবে? বললাম তো সেখানে ভালো হয়, সেখানেই রাখবো। ওকে। আবার এটা ভুলে যেও না। না না, ভুলে যাব না। আমি ভুলে গেলেও তুমি ভুলে যেতে দিবে না। বাবু দেখো, তুমি কিন্তু সবসময় আমার সাথে খোঁচা মেরে কথা বলো। তোমার এই স্বভাবটা আমার একদম পছন্দ না। আমার তো কোনো কিছুই তোমার পছন্দ নয়। ওকে ঠিক আছে, আমি এখন আর কিছু বলছি না। ব্রেকফাস্ট রেডি করো, সিরাতকে আমার কোলে দাও। সিরাতকে নিয়ে ছাদে গেলাম। শীতের সকালে রোদের প্রখরতা এখনো তেমন হয়নি।
ছেলেটা আমার জন্য পাগল, কোলে উঠলে আব্বু আব্বু করে সারা মুখে চুমু দেবে। এই ছেলেটার জন্য রুবাইয়ার মতো হীনমন্য মানুষের সাথে সংসার করতে হচ্ছে। সকাল 8:30 ব্রেকফাস্ট করতে বসেছি। আম্মুকে ডাক দিলাম। আম্মু এসে ডাইনিংয়ে বসেছে। সাথে সাথে মুখটা কালো হয়ে গেল রুবাইয়ার। আমি সেই দিকে তোয়াক্কা না করে আম্মুকে বললাম, ব্রেকফাস্ট করো। আম্মু আর আমি একসাথে ব্রেকফাস্ট করে উঠে পড়লাম। তারপর রুবাইয়া খাচ্ছে। আমাদের সাথে খেতে বলেছিলাম, সে খায়নি। অফিসে গিয়ে বসের সাথে কথা বললাম, 15 দিনের ছুটির জন্য আবেদন করলাম। এতদিনের ছুটি কেন নিব কারণ জানতে চাইলো বস। তাকে সমস্ত কিছু বললাম। বস বললেন, তুমি তো তাহলে খুব বেশি ঝামেলায় আছো। সংসারে ঝামেলা রেখে অফিস সামলানো তোমার মাথায় তো অনেক চাপ। ঠিক আছে, 15 দিনের ছুটি নাও। বসকে বললাম, যদি আমার স্ত্রী রুবাইয়া এসে জিজ্ঞেস করে আপনি বলবেন বাবু চাকরি ছেড়ে দিয়েছে। বস ঠিক আছে এটাই বলবো বলে আমাকে আশ্বস্ত করলেন। আমার কলিগদের এটাই বললাম, আমার স্ত্রী জিজ্ঞেস করলে বলবে আমি এখান থেকে চাকরি ছেড়ে দিয়েছি। 15 দিনের ছুটি নিয়ে বাসায় চলে আসছি। রুবাইয়াকে কিছু বললাম না। রুবাইয়া আমাকে জিজ্ঞেস করলো, কিছু করলে আম্মুকে কোথায় রাখবে? দেখি কাল ব্যবস্থা করব, এটা বলে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে যথাসময়ে ব্রেকফাস্ট করে বের হলাম। রুবাইয়া জানলো আমি অফিসে যাচ্ছি, কিন্তু আমি অফিসে না গিয়ে কুমিল্লা রওনা দিলাম। সেখানে আমার বড় খালার মেয়ে থাকে। কুমিল্লা গিয়ে আবার সন্ধ্যার বাসে মানিকগঞ্জে চলে আসলাম। মানিকগঞ্জ আমার ছোট খালা থাকে। ছোট খালাকে বললাম, আম্মুকে তোমার কাছে কয়েকদিন রাখবো, তারপর নিয়ে যাব। ছোট খালা বললেন, ঠিক আছে, তোর মা অনেক দিন ধরে আসে না আমাদের বাসায়, তোর মাকে নিয়ে আসবি। এটা আবার জিজ্ঞেস করতে হয় আমাকে? তুই সঙ্গে করে নিয়ে আসতি। রাতে খালার বাসায় থাকলাম। রুবাইয়া আমাকে কল দিলে তাকে বললাম, অফিসের কাজে এক জায়গায় এসেছি, কাল সকালে আসব। সকাল হতেই বাসায় চলে আসলাম। তারপর রুবাইয়া আবার জিজ্ঞেস করছে, আম্মুকে কবে রেখে আসবে? বললাম, দেখি কি করি। আমার কথায় রুবাইয়া রেগে গেল। অফিসের কাজে ঘোরাফেরা করছো আর আমি কি বলেছি সেটা তোমার খেয়াল নেই? তোমার মাকে তুমি তোমার সাথে রাখবে তাই না? অন্য কোথাও রাখবে না। এটা ক্লিয়ার করে বলে দাও, আমি নিজেই চলে যাই। তোমার চলে যেতে হবে না, আমি আম্মুকে বিকেলে দিয়ে আসবো। রুবাইয়া আর কিছু বলল না। আম্মু তার সবকিছু রেডি করে রেখেছে। আমি বিকেলে আম্মুকে নিয়ে বের হলাম। মানিকগঞ্জ খালার বাসায় রেখে আবার চলে আসলাম ঢাকায়। মনটা ভীষণ খারাপ, কিছু ভালো লাগছে না। রাতে অনেকক্ষণ কান্না করলাম ছাদে যেয়ে। আমাকে রুমে না পেয়ে রুবাইয়া ছাদে গেল। সে যেয়ে দেখে আমি কান্না করছি। খুব ভালোবাসো মাকে তাই না? মা বাসা থেকে যেতে না যেতেই শুরু হয়ে গেল তোমার ঢং। আমি যদি চলে যাই, আমার জন্য তোমার চোখে এক ফোঁটা পানি বের হবে না। 7 দিন ছিলাম না, কখনো কি কেঁদেছো আমার জন্য? শুধু নিজের ছেলের জন্য আমাকে নিয়ে আসছো, না হলে কখনোই আমাকে নিয়ে আসতে না। তোমার মা ছোট মানুষ না যে তার জন্য কান্না করতে হবে তোমার। সে ভালোই থাকবে সবার সাথে, তুমিও ভালো থাকার চেষ্টা করো। স্ত্রী সন্তান নিয়ে মানুষের মা বাবা চিরদিন বেঁচে থাকে না। তোমার মা যদি মরে যেত তাহলে কি তুমি থাকতে না? আর সহ্য হলো না, সাথে সাথেই রুবাইয়ার ঘাড়ে চেপে ধরলাম, একদম চুপ, আর একটা কথা বলবি না। তোর মতো মেয়ের জন্য আমার মাকে আমি পর করে দিয়েছি, শুধু তোর জন্য। এখন আমি কাঁদতেও পারবো না। কাঁদলেও তোর হিংসা হয়। তোকে না মেরে ফেলা দরকার। না না না, তোকে মারবো না, তোর শাস্তি হবে, তোকে আল্লাহ শাস্তি দিবে। কয়েকটা চড় থাপ্পড় লাগিয়ে দিলাম নাকে মুখে। সে আমার এত রাগ দেখে থেমে গেল। আমার এমন ভয়ঙ্কর রূপ রুবাইয়া কখনো দেখেনি। তাকে ছাদে রেখে আমি রুমে চলে আসলাম। শুয়ে পড়লাম বিছানায় আমার ছেলেকে জড়িয়ে ধরে। রুবাইয়া কখন আসছে সেটা আমি দেখিনি। ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে অফিসের কথা বলে বের হলাম। তার আগে রাতের জন্য সরি বললাম রুবাইয়ার কাছে। বললাম, মাকে দিয়ে এসেছি, এখন তো আর তোমার প্রবলেম নেই। আমার মাথাটা গরম হয়ে গেছিল তাই তোমার শরীরে হাত তুলে ফেলেছি। আর কখনো এমন হবে না। এখন আমাদের সংসার খুব সুখের হবে। তুমি তো আর রাগ করবে না তাই না? আমার এমন কথা শুনে রুবাইয়া খুশি হয়ে গেল। তাকে খুশি করার জন্য আমি কথাগুলো বলেছি। বাসা থেকে বের হওয়ার 2 ঘন্টা পরে বাসায় চলে আসলাম। এসে রুবাইয়াকে বললাম, অফিসের কাজে 3 দিনের সফরে চিটাগাং যেতে হবে। আমার সব কাপড়গুলো গুছিয়ে রেখো, কাল সকালে রওনা দেব।
এখন আবার চিটাগাং কেন? অফিস থেকে যেতে বলেছে। কি যেন কাজ আছে। আমি বাসায় একা একা কিভাবে থাকবো? আচ্ছা, আমি চলে যাবার পর তুমি আম্মুকে বলো এসে থাকার জন্য। আম্মু মানে আমার শাশুড়ি, তার কথা বলছি। প্ল্যান মাফিক রুবাইয়াকে সরি বলে ও ভালো ভালো কথা বলে মন নরম করে আমি বাসা থেকে বের হলাম। রুবাইয়ার কাছে সরি বলাতে এবং আমার ভালো ব্যবহার দেখে সে তো অনেক খুশি। ভাবছি আমার আম্মুকে অন্য কানে রেখে এসে আমি সব কিছু ভুলে গেছি। এখন আমি সুখের সংসার করব। আমি কাল সকালে অফিসের কাজে চিটাগাং যাব, এটা শুনে আমার জামা কাপড় সব কিছু গুছিয়ে ব্যাগ রেডি করে দিয়েছে রুবাইয়া। আমি বিকালে বাসায় ফিরে দেখি রুবাইয়া তার মায়ের সাথে ফোনে কথা বলছে। আমার শাশুড়ি রাতে চলে আসবে। ফোনে কথা বলে রুবাইয়া আমাকে জানালো। আমি বললাম ঠিক আছে, রাতেই না হয় আম্মু আসুক। এই শুনো, পাশের ফ্ল্যাটের ভাবি একটু যেতে বলেছে, সবাই মিলে কি জানি একটা অনুষ্ঠান করবে, এটার জন্য বিকালে সবার সাথে কথা বলবে। তুমি না আসলে সিরাতকে সঙ্গে নিয়ে যেতে হতো, তাই চিন্তা করছিলাম সে যে কান্নাকাটি করবে, সবাই একসঙ্গে বসবে, তার জন্য কথা বলার প্রবলেম হতে পারে। তুমি এখন এসেছো, ভালো করেছো। তোমার কাছে সিরাতকে রেখে আমি ভাবির ফ্ল্যাটে যাই, কি বলো? মনে মনে বললাম যাও, আমি তো এটাই চাই। যেটা সকালে করতে হতো তা এখনই করে ফেলতে পারবো। এটাই মোক্ষম সময়। রুবাইয়াকে যাবার 5 মিনিট পর আমি শাকিল ভাইয়ের ফ্ল্যাটের সামনে থেকে ঘুরে আসলাম। দেখলাম মহিলারা বসে আলোচনা করছে, তাই সাথে সাথে ক্ষণবিলম্ব না করে ব্যাগ হাতে নিয়ে বের হয়ে গেলাম ফ্ল্যাট থেকে। দারোয়ান আমাকে বললেন, ভাইয়া কোথায় যাচ্ছেন? বাচ্চাকে নিয়ে বেড়াতে যাচ্ছেন নাকি একা? কেন ভাবি যাচ্ছে না? দারোয়ানকে বললাম, আমি তোমার ভাবির বাবার বাসায় যাচ্ছি সিরাতকে নিয়ে। তোমার ভাবি শাকিল ভাইয়ের ফ্ল্যাটে কি যেন একটা বিষয় নিয়ে মিটিং করছে। মহিলারা সবাই। মিটিং শেষ হলে সে চলে আসবে তার বাসায়। দারোয়ান আর কিছু বললেন না। আমি গেট থেকে বের হয়ে সামনে গেলাম, সাথে সাথেই সিএনজি পেয়ে গেলাম। সিএনজি ড্রাইভারকে বললাম সায়েদাবাদ বাস স্টেশনে নিয়ে যেতে। সিরাত আমার কোলে বসে আব্বু আব্বু করছে, আমার মুখে হাত বুলাচ্ছে, সে অনেক খুশি। আমি তাকে বললাম তোমাকে নিয়ে বেড়াতে যাচ্ছি, তুমি তোমার আম্মুর জন্য কান্নাকাটি করবে না, আমি তোমাকে অনেক আদর করব। সিরাত আমার কথা শুনে হেসে ফেলল। আমার ছেলে আমাকে অনেক ভালোবাসে, বিশ্বাস আছে তাকে আমি রাখতে পারবো রুবাইয়াকে ছাড়া। হয়তো একটু কান্নাকাটি করবে, সেটা ম্যানেজ করে নিতে পারবো, এতটা প্রবলেম হবে না। সায়েদাবাদ বাস স্টেশন থেকে ময়মনসিংহে বাসে উঠলাম। আমার বন্ধু ময়মনসিংহ চাকরি করে, আমি তার বাসায় যাচ্ছি। আজমির সাথে আমার কথা হয়েছে। আমার ছেলের বয়স 14 মাস, আমার বন্ধু আজমির ছেলের বয়স 18 মাস। সেই হিসেবে ভেবে নিয়েছি তাদের খাবার দাবার প্রায় একই রকম হবে, তাই আজিম ভাইয়ের বউ সিরাতের খেয়াল রাখতে পারবে। আর আমি তো আছি। আমি যখন ময়মনসিংহের বাসে উঠেছি তখন রুবাইয়া কল দিয়েছে। আমি কল কেটে দিচ্ছি, এতক্ষণে বাসে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রুবাইয়া বারবার আমাকে কল দিচ্ছে, রিসিভ করলাম। রুবাইয়া কান্নাজড়িত কণ্ঠে বলছে, বাবু তুমি কোথায়? তুমি কি সিরাতকে নিয়ে বাইরে গেছো? কিন্তু তোমার ব্যাগও তো দেখতে পাচ্ছি না, কোথায় গিয়েছো তুমি আমার ছেলেকে নিয়ে? আমি সিরাতকে নিয়ে চলে যাচ্ছি। তুমি সিরাতকে নিয়ে চলে যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি সেটা তোমাকে বলবো না, শুধু জেনে রাখো আমার আম্মুর বুক থেকে তুমি আমাকে আলাদা করেছো। তোমার বুক থেকে তোমার ছেলেও আলাদা হলো। এখন বুঝবে সন্তানকে দূরে সরানোর কষ্ট কেমন কেমন লাগে তোমার। তোমার সাথে আমার ছেলের তুলনা দিও না। তুমি বড় হয়ে গেছো, বিয়ে করেছো, এখন তোমার নিজের সংসার আছে। আর আমার ছেলের বয়স মাত্র 14 মাস, দুধের একটা বাচ্চা, সে কিভাবে আমাকে ছাড়া থাকবে? প্লিজ তুমি তাড়াতাড়ি নিয়ে বাসায় চলে আসো। আমার বাচ্চাকে তুমি কষ্ট দিও না। বাচ্চা তোমার একার নয়, আমারও। আর আমার ছেলে আমার কাছে কখনো কষ্টে থাকবে না। তোমার চেয়ে বেশি আদরে রাখবো, সে তোমার চিন্তা করতে হবে না। আর কি বললে আমি বড়? বিয়ে করেছি, এখন আমার সংসার হয়েছে, তাই বলে কি আমার মাকে ছেড়ে দেব? সন্তান বড় হয়ে গেলে মা কি পর হয়ে যায়? আমার মা আমাকে কতটা কষ্ট করে বড় করেছে সেটা তুমি হয়তো জানো। আমার মা চাইলেই অন্য কোথাও বিয়ে করে সংসার করতে পারতো, তার আমার মতো আরো দুটো চারটে ছেলে মেয়ে হতো।
তখন আমি না থাকলেও সে ছেলেমেয়েগুলো তাকে আদর যত্নে রাখতো। সে শুধু আমার মুখের দিকে তাকিয়ে আমার ভবিষ্যতের কথা ভেবে সংসার করেনি, আমাকে মানুষ করেছে, মানুষের বাসায় কাজ করে লেখাপড়া করিয়েছে, কখনো নিজে না খেয়ে আমাকে খাইয়েছে। আমি জানি কতটা কষ্ট হয়েছে আমার মায়ের। সেই দিক দিয়ে বিবেচনা করলে তুমি কি কষ্ট করেছো? শুধু 10 মাস পেটে ধরেছ। তোমার আর কোনো কষ্ট একা করতে হয়নি। তুমি যতটা রাত জেগেছো সিরাতের জন্য, আমিও ততটা রাত জেগেছি। তুমি সিরাতকে একা লালন পালন করো নাই। আমার মা আমাকে একলা মানুষ করেছে, কেউ ছিল না তাকে সাহায্য করার। আমার মায়ের সাথে তোমার এত কিসের হিংসা? সে তোমাকে কিছু বলে না, তোমার ধারে কাছে আসে না, শুধু 3 বেলা খাবে আর শুয়ে বসে ইবাদত করবে, এটাও তোমার সহ্য হয় না। রুবাইয়া, বলতে পারবে আমার মা তোমার কি করেছে, কি অন্যায় করেছে তোমার সাথে? তোমার মা তোমার কাছে বেশি। আমাকে তুমি ভালোবাসো না, তাহলে আমাকে বিয়ে করলে কেন? তোমার মায়ের জন্য তুমি আমাকে ছেড়ে দিতে পারো, এটাই আমার জিদ। কেন তুমি আমার স্বামী হয়ে আমাকে ভালোবাসো না? কেন তোমার মনে আমি নেই? কেন মন থেকে আমাকে ভালোবাসো না? তোমাকে আমি ভালোবাসি, সেটা দেখার চোখ তোমার নেই। তোমাকে ভালো না বাসলে কবে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিতাম। আমার মায়ের বিষয় তুমি যা যা বলো এটা এতদিন সহ্য করতাম না। তোমার মুখে থাপ্পড় দিয়ে বাঁকা করে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা আমি করিনি। তোমার প্রতি আমার ভালোবাসা, মায়া মহব্বত আছে বলেই আমি আমার পরিবারের সবাইকে ভালোবাসি। আমি আমার মাকে যেমন ভালোবাসি, তোমাকে ভালোবাসি, আমার সন্তানকে ভালোবাসি। এই বলে এটা না তোমার জন্য আমার মাকে ত্যাগ করে ফেলবো। আমার মা যদি বলতো তোমাকে ছেড়ে দিতে, আমি তাও দিতাম না। তাকে বুঝাতাম যে আমি আমার স্ত্রীকে ভালোবাসি, তাকে ছাড়া সম্ভব নয়। আমার তোমাদের প্রত্যেকের প্রতি ভালোবাসা আছে, সেটা আলাদা আলাদাভাবে। তুমি সেটা বুঝতে চেষ্টা করো না। আর কি বললে? সিরাত দুধের শিশু, মায়ের কাছে সবসময় সন্তান ছোটই থাকে। আমি আমার মায়ের কাছে সেই ছোটটিই আছি, যেমনটি শৈশবে ছিলাম। তোমার ছেলে যখন বড় হবে তোমার কাছে ছোট হয়েই থাকবে। এটা ভেবে দেখো, যখন তার স্ত্রী আসবে তোমাকে যদি ছেড়ে দিতে বলে, বাসা থেকে বের করে দিতে বলে, এটা শুনে তোমার কতটা কষ্ট হবে। তোমার ছেলেকে ছাড়া তুমি থাকবে, চলে যাবে তাদেরকে ছেড়ে? বলে রুবাইয়া, সত্যি উত্তর দেবে? হ্যাঁ, সত্যি বলছি। যদি আমার ছেলের বউ আমাকে সহ্য করতে না পারে, তাদের সাথে আমাকে রাখতে না চায়, আমি চলে যাব। আমি বেহায়া হয়ে তোমার মায়ের মতো পড়ে থাকবো না। আমার লজ্জা আছে, তোমার মায়ের তো লজ্জা শরম নেই, তাই এত কিছুর পরেও বাসা থেকে চলে যেতে চায় না। আর এখন যখন দেখলো তাকে বাসা ছেড়ে চলে যেতে হবে, চক্রান্ত করে তোমাকে আর আমার ছেলেকে সাথে করে নিয়ে গেল। সত্যি তুমি ভালো হবে না, কখনো ভালো হবে না। তোমার স্বভাব, তুমি একটা, কি আর বলবো, এখনো তুমি আমার মায়ের বিষয়ে বাজে বাজে কথা বলতেছো। তোমার তো আক্কেল জ্ঞান কিছুই নেই। থাকতো যদি এখনো সরি বলতে বলতে আমার মাকে আর চিরাতকে ফিরিয়ে নিয়ে আসো। আমার ভুল হয়েছে, কিন্তু তা না বলে দিব্যি আমার মাকে গালিগালাজ করছো। ঠিক আছে, থাকো তুমি তোমার জিদ হিংসা নিয়ে। আমি তোমার কল ধরবো না, তোমার সাথে আর কথা বলবো না। আর না আমাকে তুমি খুঁজে পাবে। আমি অফিস থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে আসছি। এখন থাকো তোমার নিজের মতো। না না, তুমি এমন করবে না। তুমি কথা বলো আমার সাথে, সিরাতকে সাথে নিয়ে ফিরে আসো। আমি ফোন রেখে দিলাম, আর কথা বলবো না রুবাইয়ার সাথে। সন্ধে 6:30, বাস থেকে নেমে অটোতে উঠলাম। অটোওয়ালাকে বললাম গাঙ্গিনাপাড় নিয়ে যেতে। আজিম গাঙ্গিনাপাড় থাকে, তার বাসার সামনে দাঁড়িয়ে দরজায় নক করছি। ভাবি এসে দরজা খুলে দিল। আরে বাবু ভাইয়া, আসেন আসেন, বসেন এখানে। দেন দেন, সিরাতকে আমার কোলে দেন। এতটা পথ এসেছেন, সিরাতের মনে হয় গলা শুকিয়ে গেছে। ফিডার খাওয়াতে হবে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে তো দুধ খায় না। সিরাতকে ভাবির কোলে দিলাম। আজিম তার ছেলেকে কোলে নিয়ে আমার কাছে বসলো। তার ছেলেকে কোলে নিলাম। আজিমের ছেলের নাম অনুপম, দেখতে আজিমের মতোই হয়েছে। কিছুক্ষণ পর সিরাতকে খাইয়ে ভাবি ড্রয়িং রুমে আসলো। এখনো পর্যন্ত সিরাত তার মায়ের জন্য কান্না করেনি। ভাবি বললেন মনে হচ্ছে ঘুমাবে, আমি তাকে ঘুম পাড়িয়ে দেই। আর আপনার ভাই আমাকে সব কিছু বলেছে। আপনার যতদিন ইচ্ছে আমাদের বাসায় থাকেন, আমি সিরাতকে দেখব। অসংখ্য ধন্যবাদ ভাবি, আপনি অনেক উপকার করলেন। কি বলেন ভাইয়া, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে?
এটা আমি আমার কর্তব্য মনে করে করছি। আমি চাই আপনার মাকে নিয়ে, স্ত্রী সন্তানকে নিয়ে আপনার সংসার যেন সুখের হয়। দেখুন, আমিও তো আমার শ্বশুর শাশুড়িকে এখানে নিয়ে আসতে চাই, কিন্তু তারা গ্রাম ছেড়ে আসবে না। আমি কিন্তু প্রতি মাসে মাসে গ্রামের বাড়ি যাই। আপনার ভাই যেতে পারে না অফিসের কাজের জন্য। আমি আমার ছেলেকে নিয়ে মাসে মাসে যেয়ে 2-3 দিন থেকে আসি। জানি আমিও একদিন শাশুড়ি হব, আমার ছেলেও বিয়ে করবে। আমি যদি এখন বুঝতে না পারি তখন কান্না করলেও কিছু হবে না। আমি শ্বশুর শাশুড়ির সাথে যেমন করব তেমনটাই ফিরে পাবো, এটাই মাথায় থাকে সব সময়। আচ্ছা, আমি সিরাতকে ঘুম পাড়িয়ে দেই, আপনি হাত মুখ ধুয়ে আসেন, ডাইনিংয়ে খাবার দেওয়া আছে, খেয়ে নেন। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে আজিমকে বললাম, চল বাইরে থেকে কফি খেয়ে আসি, খুব ক্লান্তি লাগছে। সিরাত তো এখন ঘুমাচ্ছে, 2-3 ঘন্টার মধ্যে ঘুম থেকে উঠবে না। আজিমকে নিয়ে একটা কফি শপে এসে বসলাম। মোবাইল সাইলেন্ট করে রেখেছি। রুবাইয়া অনেক কল দিচ্ছে, মেসেজ দিচ্ছে, মেসেজগুলো পড়লাম। সে বারবার বলছে আমার ছেলেকে নিয়ে আসো, না হলে আমি মরে যাব, বাঁচবো না। রুবাইয়ার বাবা কল দিচ্ছে, আমি কল রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আব্বা, বলেন কি বলবেন? তুমি কি পাগলামি করতেছো? বাচ্চাকে নিয়ে কোথায় চলে গেছো? তুমি তাড়াতাড়ি বাসায় ফিরে আসো। দুঃখিত, আমি আপনার কথা রাখতে পারলাম না। আমি আর বাসায় চলে যাব না। আমার মা আমার সাথে থাকতে পারেনি, আমার মেয়েও তার ছেলেকে নিয়ে থাকতে পারবে না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই অটল থাকবে। তোমার মায়ের সাথে ছোট্ট বাচ্চার কি সম্পর্ক? তাকে কেন কষ্ট দিবে? আমার ছেলের কোনো কষ্ট হবে না, সে ভালোই থাকবে। সে বিষয়ে আপনাদের চিন্তা করতে হবে না। তুমি ফিরে আসবে না, যদি না আসো আমরা থানায় যাব। এতটুকু বাচ্চা মাছাড়া করলে আইনগতভাবে তোমার কিন্তু শাস্তি হবে। ঠিক আছে, যান থানায়, যা করার করেন। থানায় যেয়ে বলবেন আমার ছেলেকে আমি নিয়ে পালিয়েছি। তখন আমি কি বলবো জানেন? কোন আইনে আছে ছেলে বিয়ে করে ফেললে মাকে বৃদ্ধাশ্রমে রাখতে হবে, মাকে ছাড়তে হবে। কোন আইনে লেখা আছে সেটা আমাকে দেখাতে হবে। এখন রাখছি, আর কল দিবেন না।